জয় বদ্রী বিশাল। বদ্রীনাথ যাত্রা সিরিজের প্রথম পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা কেদারনাথ যাত্রা সিরিজ সম্পন্ন করে বদ্রীনাথ সিরিজে প্রবেশ করলাম। আজকের পর্বে থাকবে সোনপ্রয়াগে থাকা, সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাত্রার বিস্তারিত বিবরণ। তাই চলুন আর দেরি না করে বদ্রী বিশালের চরণে প্রণাম জানিয়ে যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং। ঘড়িতে এখন 6:40। আছি সোনপ্রয়াগে। 3:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, ভেবেছিলাম একদম ভোরের বাসে বদ্রী বেরিয়ে যাব, কিন্তু উঠতে পারিনি। যে কারণে কিছু করার নেই, এখন উঠেছি দেরিতে, রেডি হয়ে গেছি। যেটা বলার সেটা হচ্ছে যে সোনপ্রয়াগে থাকতে গেলে, মানে কেদার করেছি সোনপ্রয়াগে থাকতে গেলে আমার মনে হয় যে এই পার্কিং, পেছনে দেখতেই পাচ্ছেন, এই পার্কিংয়ের সামনাসামনি কোনো হোটেলে থাকবেন। কেননা এখান থেকে সীতাপুর বাস স্ট্যান্ডে, মানে যদি বদ্রী বাসেও যান বা নিজেদের গাড়ি থাকে বা গাড়ি ভাড়া করেও যান, তাহলে কিন্তু আপনাকে এখানেই আসতে হবে। কেদার করে এসে সারাদিন পর যা এক্সারশন থাকে শরীরে, সেই হিসাবে কিন্তু এই জায়গাটা বেস্ট থাকার জন্য। আর আমরা কালকে এই রুমটায় ছিলাম। এই রুমটার ভাড়া আমাদের পড়েছিল 2000 টাকা। রুমটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, রুমটা আপনারা দেখে নিন। এমনি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কেননা সোনপ্রয়াগে মোটামুটি হোটেলের যা কোয়ালিটি, সেই অনুযায়ী এটা ঠিকঠাকই আছে। এখানে গিজার আছে, গিজারটা কিন্তু কাজ করে না, কিন্তু লাইট জলে সবই হয়। গরম জল আপনি পাবেন না। যারা রাইডার্স তাদের উদ্দেশ্যে বলছি, যদি নিজের গাড়ি নিয়ে আছে, মানে 4 হুইলার বা 2 হুইলার, তাহলে আপনি অনায়াসেই সোনপ্রয়াগে গাড়ি রাখতে পারেন এবং তারপর সেখান থেকে হেঁটে, মানে আগে এগিয়ে কেদারনাথের যাত্রা করতে পারেন। পার্কিংয়ের চার্জও যে খুব বিশাল তা নয়, আর পার্কিং অ্যাভেলেবেল। আমি এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি। আর এই হচ্ছে কেদারনাথ যাত্রার লাইন। ওই আগে এগিয়ে গেছে, পেছন দিকে এদিকে দেখলে বুঝতে পারবেন যে কতটা লাইন এগিয়েছে। তো এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে কেদারনাথ যাত্রার জন্য কিন্তু যদি আপনি সোনপ্রয়াগ কোনোভাবে বিকেলে চলে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এতটা লাইন পোয়াতে হবে না। আর বিকেলে এসে আমার সাজেশন, থাকার বেস্ট অপশান হচ্ছে হয় গৌরীকুণ্ডে থাকবেন বা জাঙ্গল চাট্টিতে গিয়ে থাকবেন। তাতে কিন্তু আপনি রাস্তা অনেকটা এগিয়েও যাবেন আর আপনার কোনো অসুবিধাও হবে না। সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ দুভাবে যাওয়া যায়। 1 নম্বর রুট হলো ভায়া উখিমঠ, অগস্ত্যমুনি, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, পিপিলকোটি, যোশীমঠ, গোবিন্দঘাট। আর আরেকটা রুট হলো ভায়া উখিমঠ, মণ্ডল, সারি, গোপেশ্বর, পিপিলকোটি এবং গোবিন্দঘাট। আমরা অবশ্য বাসের যাওয়ার জন্য প্রথম রুটটাই নিয়েছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনপ্রয়াগের সীতাপুর বাস স্ট্যান্ডে। বাস ধরবো বদ্রীনাথের জন্য। বাস ছাড়বে খানিকক্ষণের মধ্যেই। বাসে পার হেড টিকিট ভাড়া পড়বে হচ্ছে 720 টাকা। অনলাইনে রেড বাসে বুক করলে এই ভাড়াটাই দেখাচ্ছিল 1100 টাকা। তো অনলাইন কাউন্টার থেকে ওই জন্যই বুক করিনি, অফলাইন বুক করলাম। তো চলুন দেখি বাসটা কীরকম কী যায় না যায়, আর যাত্রার পুরো ডিটেলস আপনাদেরকে দেবো। আমরা সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ এই বাসটায় গেছিলাম। ঘড়িতে কাঁটায় কাঁটায় 8টায় আমাদের বাস তার যাত্রা শুরু করলো। সীতাপুর থেকে বদ্রী যাওয়ার বাসের টিকিট কাটছি। দুজনের ভাড়া পড়ছে 1440 টাকা, মানে মাথা পিছু 720 টাকা করে। 1500 1440 টাকা। কি কখন গিয়ে পৌঁছায়? মোটামুটি 10 থেকে 11 ঘন্টা মতো সময় লাগে। সোনপ্রয়াগের পার্কিং থেকে বেরোনোটা একটা চরম চ্যালেঞ্জিং ব্যাপার। ড্রাইভার সাহেবের স্কিল নিয়ে আর কোনো প্রশ্নই মনে ছিল না। ড্রাইভার সাহেবের উপর নিশ্চিন্ত হয়ে মনের যথেষ্ট উৎফুল্লতা নিয়ে যাত্রা শুরু করার পর খানিকটা যেতেই রাস্তার অবস্থা দেখে কান্না পেয়ে গেল। তবে এটা কিছুই না।
সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের দূরত্ব ভায়া রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগে মোটামুটি 225 किलोमीटर। रूट कौन सी वाली होने में? रुद्रप्रयाग कर्णप्रयाग और मंडल इसी रूट में आते हैं, दूसरा रूट है। हाँ नहीं बड़ी बस के लिए। अच्छा अच्छा अच्छा, इसलिए रुद्रप्रयाग कर्णप्रयाग हो गए हम लोग जाएंगे। 10 से 11 घंटे लगने वाले हैं। বেরিয়ে আসার পর আমরা এই মুহূর্তে ক্রস করছি গুপ্তকাশী। ঘড়িতে এখন 9:35। আর এই গুপ্তকাশীতেই আছে বাবা বিশ্বনাথের মন্দির এবং অর্ধনারীশ্বরের মন্দির, যদিও আমরা সময়ের অভাবে এই মন্দির দর্শন করতে পারিনি। বাঁদিকে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে উকিওয়াট গ্রাম, এখানে হচ্ছে 6 মাস, শীতের 6 মাস কেদারনাথজির মূর্তি এখানে এনে রাখা হয় এবং এখানেই পূজার্চনা করা হয়। তার মানে 6 মাস মানে হচ্ছে দিওয়ালির পর থেকে অক্ষয় তৃতীয়ার আগে অবধি। हम लेफ्ट लेंगे, नहीं ये लेफ्ट नहीं है, এই বাইরে হচ্ছে এই বাঁদিকে হচ্ছে উকিওয়াট যাওয়ার রাস্তা। ড্রাইভার ভাইকে ব্রেকফাস্টের কথা বলতেই তিনি সামনে উপস্থিত একটা লঙ্গরে বাসটা দাঁড় করালেন এবং আমাদের বললেন, অনেক তো এখানে ওখানে খান, এবার এখানে খেয়ে দেখুন। से अपना प्रसाद ले और बाबा का गुणगान करे। पंडित जी कुर्सी पे बैठ जाए, छोड़ देने वो। चलिए अभी चलिए शाहबाज चलिए। সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাওয়ার রাস্তায় এখানে একটা লঙ্গর হয়েছে, গ্রামটার নাম হচ্ছে ভরি। এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় এখানে একটা লঙ্গর হয়েছে, সেখানে বাসটা দাঁড় করিয়েছে। এখানে গোলগাপ্পা খাওয়া যাচ্ছে এবং বাকি অন্যান্য নর্মাল উত্তরাখণ্ডের যে ডায়েট মানে খাবার দাবার আছে সেগুলো लंगर जी लंगर कचौरी दा नाश्ता जी, कचौरी दा नाश्ता चाय बाद में भाई, पहले नाश्ता कर लीजिए। कचौरी दा नाश्ता ते चटपटे पानीपुरी गोलगप्पे, ठंडे ठंडे चटपटे पानीपुरी गोलगप्पे। সম্পূর্ণ অন্য স্বাদের ফুচকা খেয়ে এবারে আমরা চললাম নিচে থাকা খাওয়ার খেতে। ये कड़ी है, ये कड़ी है। अच्छा अच्छा, ये आलू की सब्जी है। आलू गोभी, आलू खाली आलू का सब्जी है। अच्छा अच्छा, और ये अंदर मिल जाएगी रोटी। अच्छा, रोटी अंदर मिल जाएगी। वही चला जाइए। এখানে লাঙ্গড়া দিয়েছে ভাত, পুরি, একটা আলুর তরকারি, এই আমরা তো খাচ্ছি। এরপর চা ফা নাকি দেবে, দেখি কেউ খেতে। তবে এইগুলো কটা খেয়েছি, খাবারের একটা টেস্ট ডেফিনেটলি আমাদের ওখান থেকে আলাদা, বাট ঠিক আছে মোটামুটি। কথায় আছে না, খিদের মুখে যা জোটে তাই অমৃত সম। তাই খাবারের স্বাদ আলাদা হলেও খাবারটা খেতে কিন্তু খুব ভালোই লাগছিল। বড়দেরকে বলতে শুনেছি, সময় আর পথ কারোর জন্য থেমে থাকে না। তাই ব্রেকফাস্ট কাম লাঞ্চের পর আবার পথ চলা শুরু। দেখতে দেখতে 2.5 ঘন্টা অতিক্রান্ত। আমরা পেরোচ্ছি আমাদের পরবর্তী জনপদ অগস্ত্যমুনি। একটা কথা আছে, জিন্দেগির চলনে কা নাম, চলতে রহো সুবহ শাম। এই বাণীকে পাথেয় করে আবার আমাদের এগিয়ে চলা। পেরোচ্ছি পরবর্তী জনপদ ভীমালি। সভ্যতা আশীর্বাদ না অভিশাপ, এ নিয়ে একটা ভাব সম্প্রসারণ আমরা ছোটবেলায় স্কুলে পড়তাম। এই জায়গাটা দেখে আমার ঠিক এই কথাটাই মাথায় এলো। হাইড্রোলিক প্রজেক্টের কাজ চলছে, এতে যেমন মানব সমাজ জল ও বিদ্যুৎ পাবে, এটা যেমন ঠিক একই রকমভাবে ভেঙে পড়ছে পাহাড়ের বাস্তুতন্ত্র। কমছে গাছ, অক্সিজেন, বাড়ছে ধস এবং উষ্ণায়ন। এর উত্তর ঠিক কী তা হয়তো আমরা কেউই জানি না। সামনের
মোড়টা থেকে হরিদ্বার এবং ঋষিকেশের রাস্তার সঙ্গে আমাদের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। আমরা চললাম কর্ণপ্রয়াগ নন্দপ্রয়াগ হয়ে যোশীমঠের রাস্তায়। যোশীমঠের রাস্তায় ঢুকতেই প্রকৃতির রুক্ষতা নজরে পড়তে লাগলো। একটু এগোতেই নজরে এলো প্রচণ্ড জ্যাম, কিন্তু কলকাতার ট্রাফিকের সঙ্গে পার্থক্যটা একবার খেয়াল করুন। আমরা রুদ্রপ্রয়াগ শহরকে বাইপাস করে আগের দিকে এগোতে থাকলাম। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে কয়েকশো ফুট নিচে দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা অলকানন্দা, এর মাঝে দিয়ে যাওয়া এই এক রোমহর্ষক অনুভূতি। শুনেছিলাম বদ্রীনাথের রাস্তা ধসপ্রবণ, এবারে তা চাক্ষুষ করতে করতে চললাম। যাত্রাপথে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল হিমগিরি রোডওয়েজের ঋষিকেশগামী বাসের সঙ্গে, আর আমাদের চালকও তার বন্ধুর সঙ্গে খানিকক্ষণ গল্প করে নিলেন। আর খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছাতে চলেছি অলকানন্দা নদীর পঞ্চপ্রয়াগের মধ্যে কর্ণপ্রয়াগে। এখানে অলকানন্দা এবং পিণ্ডার নদীর সঙ্গমস্থল। মহাভারতের যুগে বীর কর্ণ নাকি এখানেই সূর্যদেবের তপস্যা করেছিলেন। যারা আদি বদ্রীনাথের মন্দির দর্শন করতে চান তাদের কিন্তু কর্ণপ্রয়াগে নেমে 16 কিলোমিটার যাত্রা করতে হবে। প্রকৃতি কর্ণপ্রয়াগকে যেন ঢেলে সাজিয়েছে। আমার তো পার্সোনালি মনে হয় আমাদের দেশে যা যা দেখার আছে তা দেখে উঠতে এই জন্মটাই হয়তো কম হয়ে যাবে।
রাস্তায় চলতে চলতে আমাদের সঙ্গে দেখা হতে লাগলো শিখতীর্থ হেমকুণ্ড সাহিব থেকে আগত বিভিন্ন গাড়ির সঙ্গে। পাহাড়ের রাস্তায় গাড়ি চলার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। গাড়ি চালাতে গেলে আপনাকে অবশ্যই মানতে হবে, আর না হলে বিপদ। যেমন এই ঘটনাটি ঘটিয়েছে আমাদের সামনে থাকা গাড়িটা। পাহাড়ের চড়াই ওঠা গাড়ি সবসময় অগ্রাধিকার পায়। হয়তো এই সর্দারজি এই নিয়মটা জানতেন না, আর তার ফলেই এই বিপত্তি। বিকেল হয়ে আসছে, সূর্যদেব আস্তে আস্তে ঢলে পড়ছেন পশ্চিমে। এবারে আশেপাশের গাছপালার পাতার ধরনটা খেয়াল করুন। বোঝা যাচ্ছে এখানে শীতকালে পরিষ্কার বরফ পড়ে। জানলা দিয়ে আসা বাতাস ঠান্ডার অনুভূতি দিচ্ছে ধীরে ধীরে। এবারে কেদারনাথ সংলগ্ন মাটির সঙ্গে এখানকার মাটির পার্থক্যটা ভালো করে দেখুন। কেদারনাথে পাথরের পরিমাণটা অনেক বেশি ছিল, আর প্রকৃতি ছিল সবুজ। এখানে মাটিতে পাথরের সঙ্গে মাটির পরিমাণও যথেষ্ট, আর প্রকৃতি অনেক রুক্ষ, গাছপালা অনেকই কম। এবারে আমরা প্রবেশ করতে চলেছি যোশীমঠে, যা প্রায় প্রতিদিনই ধসের কারণে সংবাদ শিরোনামে থাকে। আসলে যোশীমঠ শহর প্রাচীন হিমবাহের ধ্বংসাবশেষের উপর অবস্থিত, এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রচুর ভূগ্যাস, জল উত্তোলন এবং আকরিক উত্তোলনের কুফলস্বরূপ আজ এই শহর প্রায় প্রতিদিনই জমির অবনমনের শিকার হচ্ছে। আপনারা যদি ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা হেমকুণ্ড সাহিব ট্রেক করতে চান, তবে এই রাস্তা ধরে গোবিন্দঘাট পর্যন্ত গিয়ে তারপর আপনাদের ট্রেক স্টার্ট করতে হবে। তবে এটা ট্রেকের সময় নয়, ট্রেকের আইডিয়াল টাইম হচ্ছে জুলাই আগস্ট মাস, যে সময় ভ্যালি অফ ফ্লাওয়ার্স পুরো ফুলে ভরে থাকে। ভবিষ্যতে যদি কখনো পারি তবে আপনাদেরকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সেও নিয়ে যাব, এটা কথা দিলাম। যত এগোচ্ছি পাহাড় যেন তত ন্যাড়া হচ্ছে, সবুজের ছোঁয়া প্রায় নেই বললেই চলে, আর পাশ থেকে বয়ে যাওয়া অলকানন্দার গর্জন কানে আসছে। না এলে এই যে কি অনুভূতি তা ভাষায় প্রকাশ করার নয়। আর মাঝখান থেকে গর্জন করে ছুটে চলেছে আমাদের বাস। ঠান্ডা হাওয়ার কামড় যেন আস্তে আস্তে হাড়কেও কাঁপিয়ে দিচ্ছে। এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে গোবিন্দঘাটের দূরত্ব আর মাত্র 10 কিলোমিটার, আর বদ্রীনাথ 38 কিলোমিটার। হঠাৎ করেই এখানে নজরে এলো আলু বকরা বিক্রি হচ্ছে। নোনতা স্বাদের কাঁচা আলু বকরা খেতে মোটেও খারাপ লাগেনি, আর আগে ভিডিও করতে পারিনি। ঠান্ডা হাওয়াটা লাগার কারণেই নাকি জানি না, হঠাৎ করে প্রচণ্ড কাঁপুনি দিয়ে আমার জ্বর এসেছিল। আবার এখানে আমি শান্তনুর কাছে কৃতজ্ঞ।
বদ্রীনাথে পৌঁছে সমস্ত মাল ও একাই টেনে নিয়ে গেছিল। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।